আর চিৎকার করে বলতে পারবেন, হ্যাঁ সুইজারল্যান্ডে এসেছি, ড্রিমস কাম ট্রু। ওয়ার্ল্ডের সবচাইতে দীর্ঘতম রেল টানেল পার করলাম। আমি মনে হয় একমাত্র প্যাসেঞ্জার যে ট্রেন থেকে নেমেছে, বাকি কেউ আর ট্রেন থেকে নামেনি। সুইজারল্যান্ডে থাকতেও যা খরচা, মনে হয় ট্রেনেও সেরকমই খরচা। শুধু ট্রেনটা জাস্ট দেখুন, মাথা খারাপ করা ট্রেন। সুইজারল্যান্ডের আসল সৌন্দর্য হচ্ছে এই রোদ ঝলমলে দিন। সুইজারল্যান্ডে যে গ্রামের কথা বলে না, সুইস গ্রাম, এরকম সব দেখতে গ্রাম। 8ই অক্টোবর 2025 সুইজারল্যান্ডে দ্বিতীয় দিনের শুরু। বাইরের তাপমাত্রা বলছে 10 ডিগ্রি, আকাশ আংশিক মেঘাচ্ছন্ন। গতকাল রাতে এসে পৌঁছেছি সুইজারল্যান্ডের খুব সুন্দর একটা শহর লুজার্নে। আর প্রত্যেকবারের মতোই এবারও গতানুগতিক ছকে কষা ট্যুর প্ল্যান থেকে বেরিয়ে আমার ট্যুর প্ল্যান স্বতন্ত্র, যার একটা অংশ জুড়ে রয়েছে পাবলিক ট্রান্সপোর্ট। আর পাবলিক ট্রান্সপোর্ট মানেই একাত্রা ট্রেন জার্নি থাকতেই হবে। এই প্রসঙ্গে বলে রাখি, সুইজারল্যান্ডে মোট 4টে সিনিক ট্রেন রয়েছে: গথার্ড প্যানোরামা এক্সপ্রেস, বার্নিনা এক্সপ্রেস, গ্লেশিয়ার এক্সপ্রেস এবং গোল্ডেন পাস এক্সপ্রেস, যেগুলোতে ট্র্যাভেল করার পর মোটামুটি বলা যেতেই পারে যে সুইজারল্যান্ড দেশটার একটা চক্কর কাটা সম্পূর্ণ। আর সেই ট্রেন জার্নির পথেই আজকের গল্প, যে সিনিক ট্রেনকে কেন্দ্র করে, তার নাম লুজান থেকে লুগানোর পথে গথার্ড প্যানোরামা এক্সপ্রেস। অতএব ঘুম থেকে উঠে রান্নাবান্নার পর্ব শেষ করে তারপর গন্তব্যে রওনা দেওয়া। বুঝতেই তো পারছেন বাজেট ট্রাভেলার, তাই এইভাবেই করে নিতে হবে প্রতিদিনের জোগাড়। বাট সুইজারল্যান্ডের ক্ষেত্রে বাইরের খাওয়া খরচটা অতিরিক্ত বেশি। মানে কস্ট কাটিং করতে গেলে এক্ষেত্রে আপনাকে যদি বাজেট একটু কমাতে হয় বা ঠিকঠাক বাজেটে ঘুরতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই রান্না করার কষ্টটা করে নিতে হবে। অনেকে হয়তো বলবে যে বেড়াতে যাবো, রান্নাও করবো। অ্যাকচুয়াল এই কনসেপ্টটা আমাদের জন্য খাটে, সবার জন্য খাটে না। কারণ সুইজারল্যান্ড 4 দিন 5 দিন মানে অনেকের কাছে বিশাল ব্যাপার। সেখানে আমরা 10 দিন ধরে ঘুরছি, তো আমাদের কস্ট কাটিংটা একটু করতেই হবে। স্থানীয় সময় সকাল 10:15 আমরা চেক আউট করলাম। আর চেক আউট করে বাইরে বেরিয়ে আসার পর এক ঝাঁক ঠান্ডা আমাদের বুঝিয়ে দিল যে বাইরের টেম্পারেচার 9 থেকে 10-এর মধ্যেই ওঠানামা করছে। তো এখান থেকে আমাদের গন্তব্য হচ্ছে লুজান স্টেশন। সড়ক পথের দূরত্ব 2 কিলোমিটার মতো। তো গতকাল আমরা হেঁটে হেঁটে এসেছিলাম, বাসে করেও আসা যায়। কাছে একটা বাস স্ট্যান্ড রয়েছে, যেখান থেকে বাসে ওঠা যায়। বাস স্ট্যান্ড বলা ভুল, বাস স্টপ রয়েছে। ওই যে গাড়িটা রাস্তায় যে ঝরা পাতা সেগুলো সব পরিষ্কার করে দিচ্ছে, মানে ঝাড় দেওয়ার কাজ করছে। লুজান শহরে এই হচ্ছে একটা বাস স্টপ, যেখানে আমরা এখন বাসের অপেক্ষা করছি। এবার আমরা যাব হচ্ছে লুজান স্টেশন। কিভাবে বুঝবো যে কত নম্বর বাস যাবে হচ্ছে লুজান স্টেশনে, দেখাই আপনাদেরকে। এইখানে একটা ডিসপ্লে রয়েছে, এই ডিসপ্লেতে সব শো করছে। যেমন আমরা যাব লুজান স্টেশন, আমাদের 10 নম্বর বাস আসবে হচ্ছে 3 মিনিটের মধ্যে। আর বাসের টিকিট কাটার জন্য ভেন্ডিং মেশিন রয়েছে, এবং এই মেশিনেও কিন্তু শো করছে হচ্ছে বাসের নাম্বার আর বাসটা কতক্ষণের মধ্যে আসবে। যেমন আমাদের বাস আসবে হচ্ছে 3 মিনিটের মধ্যে, এটা হচ্ছে টাইমিং। আর এটা হচ্ছে বাসের নাম্বার, এটা হচ্ছে গন্তব্য। এখানে কিন্তু পুরো এই শহরের একটা ম্যাপ করে দেওয়া রয়েছে, কোথায় বাস যাবে, কোথায় ট্রেন যাবে, পুরো জাপানের মতো সব কিছু কিন্তু এখানে রয়েছে। হেঁটেও যাওয়া যেত, কিন্তু ভাবলাম যে একটু বাসে করে ট্রাভেল করি, কীরকম লাগে একটু দেখি। সুইজারল্যান্ডের বাসে আজকে এসে চাপবো। আমরা বাসে উঠে পড়েছি, আর আপনাদেরকে দেখাই বাসের ভেতরটা কীরকম। যদিও আমাদের জার্নি খুব অল্প সময়ের, এখানে আমি কোনো কন্ডাক্টর দেখিনি যে বলবে টিকিট দিন টিকিট দিন, এরকম কোনো কন্ডাক্টর নেই। ড্রাইভার যখন স্টপ আসছে, দাঁড়াচ্ছে, বাসটা একটু বাঁ দিকে আর কি হাইড্রোলিক সিস্টেমে কাত হয়ে যাচ্ছে, যাতে গেট খুলে মানুষের ওঠার সুবিধা হয়। যে বাস স্টপ আর হচ্ছে বাসের পাদানি যেন প্রায় মিশে যায়। এই যে দাঁড়ালো বাস, হালকা একটু বাঁ দিকে কাত হয়ে গেল, অটোমেটিক ডোর ওপেন ডোর ক্লোজ হলো, বাসটা একটু উঠেও গেল। এবার আবার বাস ছাড়বে। আর টিকিট কাটার জন্য ওরকম আর কি মেশিন রয়েছে, যেখানে সবাই টিকিট কাটবে। আর অ্যানাউন্সমেন্টও হচ্ছে, কাজেই আপনার স্টপ হারানোর কোনো ব্যাপার নেই। আর গুগল ম্যাপ কিন্তু এখানে খুব ভালো মতো কাজ করে। লুজান স্টেশন গতকাল রাতে এখানে নেমেছিলাম, তখন তো অন্ধকারে ভালো করে দেখাতে পারিনি। দিনের বেলায় দেখুন জায়গাটা কতটা জমজমাট। বিদেশে সব থেকে বড় কথা হচ্ছে ডিসিপ্লিন। কোনো মানুষ রুলস ব্রেক করে না, সবাই কিন্তু রুলস মেনেই চলে। এই হচ্ছে স্টেশন। এখানেও স্টেশনের দোকানপাট রয়েছে, সব কিছু বিক্রি টিক্রি হচ্ছে। স্টেশনের নিচে একটা মার্কেটও রয়েছে, এটা বোধহয় এখানকার আন্ডারগ্রাউন্ড মার্কেট। ওপরে রাস্তা, নিচে আন্ডারগ্রাউন্ড মার্কেট। স্টেশনে এসে পৌঁছানোর পর এবার আমাদের খুঁজতে হবে হচ্ছে ট্রেন, কত নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছাড়বে। এখানে বাসেল, জিউরিক, বিভিন্ন জায়গায় ট্রেন ছাড়ছে, বাট আমাদের হচ্ছে লুগানো যাওয়ার ট্রেন। এখানে 10:51 থেকে 11:09 পর্যন্ত সমস্ত ট্রেনের টাইম। আর এটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার, এগুলো সব প্ল্যাটফর্ম নাম্বার এখানে দেওয়া রয়েছে। আরও খানিকটা সময় অপেক্ষার পর যখন ট্রেনের সন্ধান পেলাম না, তখন মনে একটা সন্দেহ হলো। স্টেশন থেকে বেরিয়ে ছুট লাগালাম
রাস্তার উল্টো দিকে লুসান লেকের দিকে। আমাদের একটা মিস্টেক হচ্ছিল, সেটা হচ্ছে গথার্ড প্যানোরামা এক্সপ্রেস কিন্তু এই লুসান থেকে ছাড়ে না। এই জার্নিটা হচ্ছে কম্বাইন্ড জার্নি। একটা হচ্ছে আমরা বোটে জার্নি করব, ফ্লুয়েনিয়ান বলে একটা স্টেশন, সেখানে নেমে আমাদের ধরতে হবে হচ্ছে গথার্ড প্যানোরামা এক্সপ্রেস। আর ওই যে ব্রিজটা রয়েছে না, এত সুন্দর গাছ দিয়ে ঢাকা, এইটা হচ্ছে লুসানের অন্যতম বিখ্যাত ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট। এটা হচ্ছে চ্যাপেল ব্রিজ। এখন 11:12, ঠিক 11:12 বাজলো, আমাদের বোটও ছেড়ে দিল। স্টেশন থেকে হঠাৎ করে বেরিয়ে বোটে উঠে গেলাম। আবারও বোট থেকে নেমে ট্রেন ধরতে হবে। ব্যাপারটা একটু ক্লিয়ার করে বলি, লুজান থেকে এই বোটটা ছাড়ে প্রত্যেক দিন সকাল 11:12 এবং গিয়ে পৌঁছায় ফ্লুয়েনেন বলে একটা জায়গায়। ফ্লুয়েনেন হচ্ছে সেই জায়গা যেখান থেকে গথার্ড প্যানোরামা এক্সপ্রেস ছাড়ে লুগানোর পথে। অর্থাৎ এই বোট জার্নি এবং ট্রেন জার্নি এক অপরের সাথে কানেক্টেড। অতএব এই বোট জার্নি এবং ট্রেন জার্নির টিকিট হচ্ছে কম্বাইন্ড। প্রথমবার বলেই এই ব্যাপারটা বুঝতে আমার একটু সময় লেগেছিল। তবে বোট যদি কোনোভাবে মিসও হয়ে যায়, সেক্ষেত্রে লুজান স্টেশন থেকে ট্রেন ধরেও ফ্লুয়েনেন যাওয়া যায়। যদিও এই বোট জার্নিটা বেশি জনপ্রিয়, তার দুটো কারণ আছে। প্রথমত, এই বোটে একবার সফর করে নিলে পুরো লুজান লেকটাই ঘুরে নেওয়া যায়। আর দ্বিতীয়ত, যদি আপনার কাছে সুইস ট্রাভেল পাস থাকে, তাহলে এই বোটে সেকেন্ড ক্লাসে আপনি ফ্রিতেই ট্রাভেল করতে পারবেন। যে কোনো শহরের সৌন্দর্য দেখার জন্য জলপথের কোনো বিকল্প হতে পারেই না। সে আপনি বারাণসীতে গিয়ে নৌকা সফর করে বারাণসীর ঘাট দেখুন, কিংবা আপনি লুজানে এসে লুজান লেকের এই নৌকা সফর করুন। তবে এই যে জার্নিটা বোটে করে ওই ফ্লুয়েনিয়ান যাওয়ার জন্য, এটা খুবই সুন্দর, আর এই জন্য এটা ডিমান্ড অনেক বেশি। আর এই জন্য বোটে এরকম কিছু ভিড়, প্রচুর মানুষ। এবং এই বোটটা বেলা 2:09 পৌঁছাবে হচ্ছে ফ্লুয়েনিয়ান বলে জায়গায়। এখান থেকেই আমাদের ট্রেন রয়েছে গথার্ড প্যানোরামা এক্সপ্রেস। এই ট্রেন ধরে আমরা যাব হচ্ছে লুগানো। বোট ছাড়ার মুহূর্তে মনের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা ছিল, বেশ খানিকটা পথ চলে আসার পর মনটা একটু একটু করে দমে গেল এই দেখে যে এ কোন সুইজারল্যান্ড। আকাশে মেঘের ঘন ঘটা, মাঝে মাঝে টিপটিপ বৃষ্টি, সেই সঙ্গে ঠান্ডা হাওয়া। মানছি আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে হয়তো এমনটাই ছিল। তাই বলে কি একটু রোদ উঠতে পারে না? কারণ 6 ইঞ্চি স্ক্রিনের ওই পারে থাকা অনেক দর্শক অপেক্ষায় সুইজারল্যান্ডের সৌন্দর্য দেখার। কিন্তু এহেন প্রাকৃতিক দৃশ্য দেখার পর মন বলছে এই সুইজারল্যান্ড নয়, এ হলো জুন মাসে সিকিমের ওয়েদার। কোথায় সেই ঝকঝকে সবুজ প্রকৃতি, লেকের জলে আকাশের প্রতিলিপি, কিংবা অঙ্ক খাতার পেছনের মলাটে বহুবার দেখা প্রিন্ট করা সেই সুইজারল্যান্ডের ছবি। ঘুরতে ঘুরতে একটু বোটের সামনে দিকে যাচ্ছি, এক জায়গায় বোটটা দাঁড়িয়েছে। এমনি বোটের মধ্যে কিন্তু অবাধে ঘোরাফেরা করা যাবে, এরকম ব্যাপার নেই যে কোনো একটা এরিয়া আপনার জন্য রেস্ট্রিক্টেড, তা নয়, চাইলে সামনেও বসে যাবে। কিন্তু সামনে ভিড়টা এই জন্যই কম, কারণ ঠান্ডা মারাত্মক। মানুষজন যা আছে তারা কিন্তু সব সাইডেই আছে, নিচেই আছে। এই হচ্ছে আরও একটা স্টপ, যেখানে আমাদের জেটি, যেখানে আমাদের বোট দাঁড়িয়েছে, এবং এখান থেকে তো সবাই আর কি বোটে উঠছে। 2 থেকে 3 মিনিট দাঁড়াবে। আর যদি রোদ থাকতো না, দুর্ধর্ষ হতো, দুর্ধর্ষ। এই ছবিটাই পুরো পাল্টে যেত। সবুজ ঘাস, সুন্দর সুন্দর বাড়ি, ছোটো ছোটো সব পাহাড়, ছবির মতো সাজানো। এই জন্যই বলে যে সুইজারল্যান্ড। আর লেকের জল কত সুন্দর আর স্বচ্ছ। একটা প্যাকেট, প্লাস্টিক, বোতল কিচ্ছু পড়ে নেই। যদি আপনাদের কাছে ফার্স্ট ক্লাস টিকিট থাকে, তাহলে আপনারা কিন্তু বোটের যে আপার ডেক, সেই আপার ডেকে ট্রাভেল করতে পারবেন। আর যদি আপনাদের কাছে সেকেন্ড ক্লাসের টিকিট থাকে, তাহলে হচ্ছে লোয়ার ডেকে ট্রাভেল করতে পারবেন। বাট ভিউয়ের কথা যদি বলি, হ্যাঁ, ওপর থেকে ভিউ কিছুটা ভালো, বাট নিচেও যারা রয়েছে দাঁড়িয়ে, সেখান থেকেও কিন্তু ভিউ বেশ ভালো। তবে ঠান্ডা ভয়ানক। এখন মনে হচ্ছে ভালো করে ওই হনুমান টুপি ফুপি জড়িয়ে আসলে ভালো হতো। এই সামনের দিকটায় ভিড় এই জন্যই কম, কারণ সামনে কেউ বেশিক্ষণ টিকতে পারবে না। ভালো রকম মাফলার দিয়ে কান ঢেকে না আসটা, দারুণ রকম হাওয়া। আজকে রোদটা উঠতে উঠতে যেন ওঠেনি, সমস্ত পাহাড়ের মাথায় মেঘ জমে রয়েছে। রোদ না ওঠার কারণে আমি কিঞ্চিত হতাশাগ্রস্ত কিংবা ছটপটা হয়ে পড়েছিলাম। কিন্তু বাকি টুরিস্টদের দেখলাম তারা এই রোদ কিংবা বৃষ্টির পরোয়া না করে আশেপাশের সৌন্দর্য জাস্ট ফিল করছে। এখানে ট্রেন রয়েছে, যে ট্রেনটা পাহাড়ে ওঠে, ওই যে ট্র্যাক, ওইখান দিয়ে ট্রেন পাহাড়ে উঠবে। বোট এসে পৌঁছালো ভিটজনাও বলে একটা জায়গায়। এটা জার্মান শব্দ। সুইজারল্যান্ডের মাউন্ট রিগির কথা হয়তো অনেকেই শুনে থাকবেন। সেই মাউন্ট রিগি যাওয়ার কক হুইল ট্রেন এখান থেকেই ছাড়ে। আমরা অবশ্য মাউন্ট রিগির পরিবর্তে মাউন্ট পিলাটোস গিয়েছিলাম। সেই কক হুইল ট্রেনের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব কোনো একটা পর্বে। জায়গাটা অসাধারণ, যাই বলার তাই বল। হ্যাঁ, লাইটটা থাকলে ভালো লাগতো।
বোট একটার পর একটা জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, লোক উঠছে, লোক নামছে। তাহলে আমি একটা কাজ করি, আমার কাছে তো এই কাপ নুডলস রয়েছে, মানে একটু ইয়ে খাই, নুডলস বানিয়ে খাই। গরম জল চেয়ে নিয়ে আসি, তাহলে একটু গরম জল দিন তো। বলছে গরম জলের জন্য লাগবে হচ্ছে 3 সুইস ফ্র্যাঙ্ক। বললাম গরম জল দিয়ে এইটা খাওয়ার থেকে তাহলে এখানে এক কাপ কফি খেয়ে নিই। এখান থেকে নিলাম হচ্ছে কফি। এই কফির দাম নিল হচ্ছে 637 টাকা 11 পয়সা। ব্যাগটা নিয়ে চলাই। কফিটা কিন্তু মারাত্মক টেস্টি, খুব সুন্দর খেতে। সুইজারল্যান্ডে যে গ্রামের কথা বলে না, সুইস গ্রাম, এরকম সব দেখতে গ্রাম। এইরকম সবুজ পাহাড়, তার মধ্যে দিয়ে রাস্তা, আর এইরকম সব বাড়ি, এগুলো হচ্ছে সুইজারল্যান্ডের গ্রাম। আজকে ওয়েদার ফোরকাস্টে ছিল যে একটু বেলার দিকে ওয়েদারটা ভালো হবে। তো এখন 12:56 একটা বাজতে চললো লোকাল টাইম। এখন ওয়েদারটা একটু ক্লিয়ার হওয়ার পর দেখুন দৃশ্যটা বদলে গেল। আর ওই ওপরে একটা পাহাড় রয়েছে, বোঝা যাচ্ছে না মেঘের জন্য, সেখানে প্রচুর বরফ জমে রয়েছে, প্রচুর। জাস্ট মেঘটা যদি কেটে যেত না, অদ্ভুত সুন্দর লাগতো। অনেক উঁচু পাহাড়, অনেক উঁচু। কথায় বলে উপরওয়ালা জব দেতা হে তো ছাপ্পার ফারকে। বেলা একটু বাড়তেই মেঘের ঘেরাটো পেরিয়ে দেখা মিলল ঝকঝকে আলোক উজ্জ্বল দিনের। পরে অবশ্য বুঝেছিলাম এটাই সুইজারল্যান্ডের চরিত্র, সকালে আর দুপুরে প্রকৃতির 2 রকম চিত্র। সুইজারল্যান্ডের আসল সৌন্দর্য হচ্ছে এই রোদ ঝলমলে দিন। মেঘলা থাকলে পুরোটা একটা ঘোলাটে ছবি, মনে হবে কোথায় এলাম। কিন্তু যখন এই মেঘটা কাটিয়ে রোদের দেখা মিলবে, আমি বলছিলাম যে বেলার দিকে ওয়েদার ঠিক হবে। আর এই রোদ উঠে যাওয়ার পর দেখুন সামনে যে ডেক, মানে ফার্স্ট ক্লাস যে ডেক, এইরকম কিছু ভিড় মানুষের, কারণ লোকজন এটা ওয়েট করছিল। আর এই রোদের প্রতিফলন যখন এই পাহাড়গুলোতে পড়বে, ভ্যালিগুলোতে পড়বে, দেখুন কত সুন্দর সবুজ। কি যে আছে এই দেশটা, এত সুন্দর। একটু আগে পর্যন্ত যে সমস্ত টুরিস্টরা ঠান্ডায় কুঁকড়ে এক জায়গাতে বসেছিল, রোদ ওঠার পর দেখলাম সবাই নিজের নিজের জায়গা থেকে উঠে দাঁড়িয়ে অত্যাধুনিক ক্যামেরা হাতে দারুণ ফটোশ্যুট করছে এই দুর্দান্ত ভ্যালির। আকাশটা শুধু দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আর এইগুলো সব একটা জেটি, যেখানে এসে আমাদের বোট থামছে। সব জায়গা থেকে লোক উঠছে, না হলে লোক নামছে। এগুলো জেটিও এবং এক একটা গ্রাম, প্রত্যেকটা হচ্ছে সুইজারল্যান্ডের ছোটো ছোটো গ্রাম। আমরা তো অক্টোবরের শুরুতে এসেছি, এটা আসতে হতে হচ্ছে ওই অগাস্ট না হলে সেপ্টেম্বর। ওই সময় খরচটা একটু বেশি, অনেকটাই বেশি। তো ওটা হচ্ছে সুইজারল্যান্ডের ভালো সময়। তো অক্টোবরে কেমন ওয়েদার থাকবে, যদি মেঘ থাকে, বৃষ্টি পড়ে, তাহলে তো খুব মুশকিল হবে, তাহলে তো ভালো ছবি পাবো না, মানে যে জন্য এখানে আসা। তো মনে হচ্ছে ভগবান আমাদের কথা শুনেছে, দারুণ লাগছে। বেলা 1:50 আমাদের বোট এসে পৌঁছালো তার শেষ গন্তব্য ফ্লুয়েনেন। লুজান থেকে ফ্লুয়েনেন জলপথে 29 কিলোমিটার, সময় লাগে 3.25 ঘন্টা মতো। জার্নিটা সিনিক, না হলে লুজান কিংবা জুরিক থেকে ট্রেন ধরেও ফ্লুয়েনেন আসা যায়। সুইজারল্যান্ডের প্রত্যেকটা জায়গায় ট্রেনের সাথে কানেক্টেড। ইউরোপের রেল ব্যবস্থা কতটা উন্নত এবং সুন্দর সেটা এবারে আপনাদের দেখাবো। তবে আরেকটা কথা বলে রাখি, লুসান বেড়াতে এসে যদি আপনারা মনে করেন শুধুমাত্র লুজান লেকে বোট সফর করবেন, সেক্ষেত্রে এই ক্রুজের সফর না করলেও চলে। গোথার্ড প্যানোরামা এক্সপ্রেসের জার্নি এখান থেকে স্টার্ট হবে। ওদিকে স্টেশন রয়েছে, এটা হচ্ছে ফ্লুয়েলেন। আর এই ফ্লুয়েলেনের সাথে বোধহয় কানেক্টিভিটি রয়েছে ওই লুসানের বা রেলপথে, এখান থেকে ট্রেনও যায়। এই যে পুরো ম্যাপটা আপনারা দেখছেন সুইজারল্যান্ডের, মোটামুটি আমরা A to Z কভার করব। আর এই হচ্ছে ট্রেনটা, গোথার্ড প্যানোরামা এক্সপ্রেস। আমাদের যাত্রা এখানেই শেষ হলো। এখান দিয়ে আমাদের এন্ট্রি হবে হচ্ছে গোথার্ড প্যানোরামা এক্সপ্রেসের জন্য। এখানে রয়েছে ফ্লুয়েনেন স্টেশন, যেখান থেকে আমাদের পরবর্তী জার্নি হবে হচ্ছে লুগানো পর্যন্ত। আর বোট এই পর্যন্তই আসবে। এটা এবার এখান থেকে ফিরে যাবে হচ্ছে লুজার্নের দিকে। দুপুর 2টোয় একটা আছে, 3টে একটা, 4টে একটা আছে। বোটের ওখান থেকে বেরিয়ে এলাম আমরা। আর বেরিয়ে এসে এটা হচ্ছে ফ্লুয়েলেন স্টেশন, চলে এসছে আমাদের ট্রেন। সঙ্গে সঙ্গে চলে এসছে আমাদের ট্রেন, এটা হচ্ছে গোথার্ড প্যানোরামা এক্সপ্রেস। এই যে ট্রেন এসে দাঁড়ালো না, গোথার্ড প্যানোরামা এক্সপ্রেস, এখানে কিন্তু সমস্ত কোচ নম্বর লেখা আছে। শুধু কামরাটা দেখুন কত সুন্দর। এই হচ্ছে ক্যারেজ নাম্বার 12, মানে কোচ নাম্বার। এখানে লেখাই আছে। এখানে আমাদের সিট হচ্ছে 31-32, আর এখানে সিট রয়েছে 51 থেকে 96। শুধু ট্রেনটা জাস্ট দেখুন, মাথা খারাপ করা ট্রেন। আমাদের সিট নাম্বার এখানে 31-32। আমাদের ট্রেন রওনা দিয়ে দিয়েছে তার নির্ধারিত সময় 2:10। আর যেরকম আমরা দেখি সুইজারল্যান্ডের দৃশ্য, সবুজ ভ্যালি, প্রচুর ঘাস, মাঠে গরু চড়ছে, সেরকমই কিছু দৃশ্য। তার মধ্যেই চলছে আমাদের গোথার্ড প্যানোরামা এক্সপ্রেস। আর ওই দূরে সব পাহাড় যেখানে বরফ জমে রয়েছে।
You will learn about the dramatic story behind the historically significant railway line. We will be traveling along the Gotthard Panorama route to Ticino. স্টেশন পার করছে থ্রু। রুটটা বলে দিচ্ছেন উনি, যে ট্রেনটা কোথা দিয়ে যাবে, আমরা কি কি দেখতে পাবো এই রুটে। সুমিতকে বললাম তুই ভাই টিকিট দেখা, আমি একটু প্রাকৃতিক দৃশ্য দেখি। থ্যাংক ইউ। মেনু মেনু এই হচ্ছে মেনু কার্ড ট্রেনের, এখানে কি কি খাবার আছে। এই হচ্ছে মেনু কার্ড, এখানে নানা রকম সব খাবার দাবার রয়েছে, সুইস ভাষায়ও লেখা রয়েছে আবার ইংরেজিতেও লেখা রয়েছে। তো এখানে এই যে কোকাকোলা 5.40, এর সঙ্গে 111 গুণ করে নিতে হবে এখানে, যা মানে জিনিসের দাম। মোটামুটি একটা কফি 5.20, মানে ধরে রাখুন ওই 550 টাকার সব ওপরে, 600 টাকার সব কাছাকাছি। ট্রেনে উঠেই লেগে গিয়েছে চুনা। অ্যাকচুয়ালি এটা আমরা না জানতামও না। ব্যাপারটা হচ্ছে যে এই যে ট্রেনটা গোথার্ড প্যানোরামা এক্সপ্রেস, এই ট্রেনটায় কোনো সেকেন্ড ক্লাস নেই, অনলি ফর ফার্স্ট ক্লাস রয়েছে। আর আমাদের যে সুইস পাস এটা হচ্ছে সেকেন্ড ক্লাস। এবার আমি ব্যাপারটা বুঝতে পারিনি যে সেকেন্ড ক্লাস সুইস পাস দিয়ে ভেবেছিলাম যে ফার্স্ট ক্লাসে হয়তো ট্রাভেল করা যাবে, যেহেতু আমি সিট বুক করেছি। তো এখানে যে কন্ডাক্টর রয়েছে সে বলছে না, সেটা হবে না। ফার্স্ট ক্লাসে ট্রাভেল করার জন্য আপনাকে ফার্স্ট ক্লাস হয় সিট আপগ্রেড করতে হবে, টিকিট নিতে হবে ফার্স্ট ক্লাসের, আর না হলে আপনার সুইস পাস হতে হবে যে ফার্স্ট ক্লাসের, তবেই আপনি এই ট্রেনে ট্রাভেল করতে পারবেন। অন্যান্য ট্রেনে সেকেন্ড ক্লাসে আপনি ট্রাভেল করতেই পারেন সুইস পাস দিয়ে বা আপনি সিট রিজার্ভ করে, কিন্তু এই ট্রেনে যেহেতু শুধুমাত্র ফার্স্ট ক্লাসই রয়েছে, সেহেতু আপনাকে ফার্স্ট ক্লাসের জন্য আলাদা টিকিট নিতে হবে। তো এখান থেকে লুগানো অবধি আমি টিকিট নিলাম। লুগানো অবধি আমাদের ভাড়া পড়লো হচ্ছে, মানে আপগ্রেড করলাম, এই যে ক্লাস আপগ্রেড লেখাই আছে 34 দুজনের। তো 34 সুইস ফ্র্যাঙ্ক মানে হচ্ছে ভারতীয় টাকায় 3772 টাকা। এই 3772 টাকা আমাকে ট্রেনে উঠে পে করতে হলো। কার্ডে বা ক্যাশে পে করতে পারেন, আমার কাছে ক্যাশ ছিল, আমি ক্যাশেই পে করে দিলাম, বাকি খুচরো টাকা ওরা আমাকে দিয়ে দিল। আর এই ট্রেনটার যদি ভাড়ার কথা বলি, যে এই ট্রেনটা আমাদের কত ভাড়া পড়েছে দুজনের, সেটা হচ্ছে এই যে 5348 টাকা ফার্স্ট ক্লাস টিকিট দুজনের পড়েছিল। তাহলে ক্যালকুলেটার ধরি, 9120, 10,000। সুইজারল্যান্ডে থাকতেও যা খরচা, মনে হয় ট্রেনেও সেরকমই খরচা। 10,000 টাকা খরচ হচ্ছে, মানে এক একজনের 5,000 টাকা করে এখান থেকে যাওয়ার জন্য লুগানো। উফ, ঝর্ণাটা দেখুন জাস্ট। ফ্লুয়েনেন থেকে লুগানোর পথে গথার্ড প্যানোরামা এক্সপ্রেস চলাচল করে মিড এপ্রিল থেকে মিড অক্টোবর। উইন্টার টাইমে এই ট্রেনের পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকে। অপূর্ব সুন্দর, অপূর্ব। সমস্ত পরপর স্টেশনের নাম লেখা রয়েছে, যেখানে যেখানে ট্রেন দাঁড়াবে, যেখানে যেখানে ছবি তোলার জায়গা আছে। এই যে এরপরে আসবে হচ্ছে যে গোথার্ড টানেল। এই গোথার্ড টানেল নিয়ে আপনাদেরকে আমি পরে গল্পটা বলবো। এই ট্রেন জার্নির দুই পাশের প্রাকৃতিক দৃশ্য এতটাই সুন্দর যে কোন দিক ছেড়ে কোন দিক দেখব না ভিডিও শ্যুট করব, সেটা নিয়ে কনফিউশনে পড়ে গেলাম। প্রত্যেক কামরায় একজন করে কোচ অ্যাটেন্ডেন্ট রয়েছেন। উনি যাত্রীদের সাথে পরিচয় করে দিচ্ছিলেন এই যাত্রাপথে বিভিন্ন নদী, পাহাড় কিংবা ভৌগোলিক সৌন্দর্যের সঙ্গে। ট্রেন মাঝে মধ্যেই প্রবেশ করছিল ছোট থেকে বড় সব টানেলে। ফ্লুয়েনেন ছাড়ার পর আমাদের যাত্রাপথের এটা হচ্ছে প্রথম স্টেশন, এটা হচ্ছে গুসচেনেন। তো গুসচেনেনে ট্রেন ট্রেন ছাড়ার সময় হচ্ছে এখান থেকে 2:53 এখন হচ্ছে 46, অনেকটা সময় হাতে আছে। এই ট্রেনের ভেতরে সৌন্দর্য তো অসাধারণ, এই নিয়ে কোনো কথা হবে না। বাট একটু ইন্ডিয়ান রেলের স্টাইলে ব্লগ না করলে হয়? আমি মনে হয় একমাত্র প্যাসেঞ্জার যে ট্রেন থেকে নেমেছে, বাকি কেউ আর ট্রেন থেকে নামেনি। কিন্তু এই ট্রেনে একটা কামরা এমনও আছে যেখানে জানলা খোলা যায়, এবং রিয়েল যে ফিল, এই যে ট্র্যাকের আওয়াজ বা ট্রেন যখন ছুটছে ট্র্যাক ধরে, এই যে একটা ফিল, সেই রিয়েল ফিলটা কিন্তু আসবে। আমরা এরপরে ওখানে যাব, অনেকক্ষণের জার্নি আমাদের, মোটামুটি 4:30 নাগাদ গিয়ে হয়তো ওখানে পৌঁছাবো। ট্রেন আসছে, ট্র্যাক চেঞ্জ হলো ওইদিকে। আমাদের ট্রেনের পেছন পেছনেই ট্রেনটা এলো। এটা হচ্ছে ভোরালপেন এক্সপ্রেস। এটা সুইজারল্যান্ডের আরও একটা সিনিক ট্রেন, নাম ভোরালপেন এক্সপ্রেস। এটা যাতায়াত করে লুজার্ন এবং সেন্ট গ্যালনের মধ্যে। এখানে বাজে 51, ও আগে ছাড়বে, তারপরে এই ছাড়বে, এই 53 ছাড়বে। Panorama Express, Gotthard Panorama Express nach Lugano, Abfahrt 14:43 Uhr. ছেড়ে দিল আমাদের ট্রেন গোসেনেন থেকে পরবর্তী স্টেশন
আইরোলের উদ্দেশ্যে। ওই ট্রেনটা আগে গেল বলে একটু লেটে ছাড়লো, এখন বাজে হচ্ছে 56, এই 2 মিনিট লেটে ছাড়লো, কারণ যেহেতু ওই ট্রেনটা আগে গিয়েছে। এটা আমাদের ওখানেও হয়। আর এবার খিদে পেয়েছে ভাই, মুড়ি ফুড়ি বার কর। সুইজারল্যান্ডের ট্রেনে যদি মুড়ি না খাই তাহলে কী ট্রেনে জার্নি করলাম ভাই। 10 দিনের সুইস ট্রিপে 1 বস্তা মুড়ি রয়েছে। এই চানাচুরটা আমরা যখন আফ্রিকা গেছিলাম সেখন নিয়ে গেছিলো, দারুণ টেস্ট চানাচুরটা। বহরমপুরে আলটিমেট খুঁজে খুঁজে পেয়েছি আমি। গোসচেনেন স্টেশন পার করে আমাদের ট্রেন প্রবেশ করলো ইউরোপ তথা বিশ্বের দীর্ঘতম রেল টানেল গথার্ডে। এবার যে টানেল ধরে আমরা যাচ্ছি এটা হচ্ছে বিশ্বের দীর্ঘতম রেলওয়ে টানেল, গথার্ড টানেল। এর আগে যখন জাপানে গিয়েছিলাম, জাপানে আপনাদেরকে দেখিয়েছিলাম সেই হোক্কাইডো যাওয়ার পথে সমুদ্রের নিচ দিয়ে ট্রেন যাচ্ছে। টানেলের মধ্যে আমাদের ট্রেন প্রচণ্ড স্লো চলছে। আর এখানে এই দেখুন প্রজেক্টারে দেখানো হচ্ছে এই টানেলটা কীভাবে তৈরি হয়েছিল, মানে এই টানেলটার হিস্ট্রি। জাস্ট ভাবুন কি জিনিস। এখানে সব লাইট ফেলে ফেলে দেখানো হচ্ছে যে টানেলটা যখন তৈরি হয়েছিল, কত সালে তৈরি হয়েছিল, কোথার থেকে কীভাবে তৈরি হয়েছিল, তার ছোটো ছোটো ইতিহাস সব লাইটের মাধ্যমে দেখানো হচ্ছে। এই যে সব শ্রমিকরা কাজ করছে এখানে। ফ্লুয়েনেন থেকে লুগানোর পথে এই ট্রেনের নাম প্যানোরামা এক্সপ্রেস। কিন্তু গথার্ড প্যানোরামার নামটা এই জন্যই হয়েছে কারণ সুইজারল্যান্ডের আল্পস পর্বতের নিচ দিয়ে গিয়েছে 57 কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ, যার মধ্যে রয়েছে বিশ্বের দীর্ঘতম রেল টানেল ট্র্যাক, যার নাম গথার্ড লাইন। এই টানেল ধরে যাওয়ার সময় আমাদের ট্রেনের গতি ছিল অত্যন্ত ধীর, কারণ কামরার সমস্ত আলো বন্ধ করে টানেলের দেওয়ালে প্রজেক্টরের মাধ্যমে দেখানো হচ্ছিল 1999 সাল থেকে 2016 সালের মধ্যে নির্মিত এই টানেলের কিছু ইতিহাস। আর সেই জন্যই এই ট্রেনে আমাদের আরও ট্রাভেল করা, যে আমরা এই গথার্ড প্যানোরামা এক্সপ্রেস ধরে ওয়ার্ল্ডের সবচাইতে দীর্ঘতম রেল টানেল পার করলাম। রেলওয়ে সিস্টেমকে, একটা ট্রেন জার্নিকে যতটা সম্ভব সুন্দর করা যায়, আকর্ষণীয় করা যায়, যার জন্য মানুষ বারবার সুইজারল্যান্ড ছুটে আসবে, সব এরা করেছে। আর এখানকার পাহাড়ি যে পথ না, এখানকার পাহাড়ি পথ কিন্তু খুব একটা সহজ নয়। মানে এখানে কিন্তু খুব সরু সরু সব জায়গা যেখান দিয়ে রেল ট্র্যাক রয়েছে, সেখানে ট্রেনের গতি মারাত্মক স্পিডে ট্রেন ছুটছে। ট্রেনের প্রত্যেক যাত্রীকে দেওয়া হচ্ছে একটি করে সুইস চকলেট, যাতে ছবি রয়েছে এই গথার্ড প্যানোরামা এক্সপ্রেসের। বাট এটা আমি একজনের জন্য নিয়ে যাব। 1 বোতল জলের দাম ট্রেনে এরকম 500 ml 500 টাকা। 500 ml জলের দাম 500 টাকা। আমরা একটু গরম জল চেয়েছিলাম, যে ম্যাগি বানাবো এখানেও চেয়েছি। বলছে হ্যাঁ গরম জল দিতে পারি, কিন্তু আপনাদের তাহলে করতে হবে, এখান থেকে চা কিনতে হবে। এবার আর চা কফি ভালো লাগছে না, এবার জল খাওয়ার ভীষণ দরকার। তা মোটামুটি জলের যা দাম, কফিরও তাই দাম, মানে চায়েরও তাই দাম, জলই দিন। আপনাদের আমি একটু আগে বলছিলাম না যে এই ট্রেনে একটা কামরা রয়েছে, যে কামরায় জানলা খোলা যায়। এবং আপনার যদি মনে হয় যে এই রেলপথের যে সৌন্দর্য সেটা আমি কাঁচের বাইরে গিয়ে দেখব, যখন ঠান্ডা হাওয়া এসে গায়ে লাগবে, ফিল হবে ট্রেন চলছে। যেমন আমি বলি যখন ইন্ডিয়ান ট্রেনে ব্লগ বানাই, দরজা খুলে, তো দরজা তো খোলা যাবে না, কিন্তু এখানে এই বিশেষ কামরাটায় এরকম সব জানলা নামানো যাবে। জানলা নামিয়ে আপনি বাইরের দিকে তাকিয়ে কিন্তু যেমন এই ঠান্ডা হাওয়াটা নিতে পারবেন, সেই সাথে বিভিন্ন ট্রেনের সাথে ক্রসিং সেটাও দেখতে পাবেন। এই দেখুন পাশ দিয়ে বেরিয়ে গেল একটা ট্রেন, সেই সাথে শুনতে পাবেন এই যে ট্র্যাকের আওয়াজ, যখন ট্র্যাক চেঞ্জ হচ্ছে, ট্রেন ছুটছে আমাদের, আর চিৎকার করে বলতে পারবেন হ্যাঁ সুইজারল্যান্ডে এসেছি, ড্রিমস কাম ট্রু। ট্রেন টানছো ফাটিয়ে এখানে। ভারতীয় রেলে আর কোনোদিনই ব্লগ বানাবো না, এমন একটা শপথ মনে মনে করে নিয়েছি। কিন্তু সাক্ষী থাকবে বাংলা ট্রাভেল ব্লগ, যে কোনো এক বাঙালি ব্লগার হয়তো এইভাবেই জানলা দিয়ে মুখ বের করে তার ক্যামেরায় 10 লক্ষ মানুষকে উপহার দিয়েছিল তার সেই চিরাচরিত ট্রেন ব্লগের ফিলিংস। তবে আগামী দিনে যতগুলো ইন্টারন্যাশনাল ট্রাভেল করব, প্রত্যেক দেশেই যত রকম ট্রেন চলে সেই সব ট্রেন জার্নির ব্লগ থাকবে আমার চ্যানেলের প্লে লিস্টে। খিলাড়ি হলে ইন্টারন্যাশনাল হওয়াই ভালো।
ট্রেন এসে পৌঁছালো সুইজারল্যান্ডের ঐতিহাসিক শহর বেলিনজোনাতে। আমাদের যাত্রাপথের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন এই বেলিনজোনা, যেখানে রয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বেলিনজোনা ফোর্ট। লোকজন জিজ্ঞেস করছে কোথায় যায় ট্রেনটা? লুগানো। ওঠেন ওঠেন, ছেড়ে দিবে ট্রেন। প্রথমে না ঘাবড়ে গেছিলাম, এটা কি বসে আছে, দেখলাম না এটা এমনি বসিয়ে রেখেছে। শুধু ট্রেনগুলো দেখুন আর প্ল্যাটফর্ম দেখুন, কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এখানে। এইটা হচ্ছে লুগানো। পরবর্তী স্টেশন সুইজারল্যান্ডের লুগানো। ট্রেন পাহাড় থেকে ধীরে ধীরে নেমে এসেছে সমতলে। লুসান, ইন্টারলাকেন, লুগানো, জুরিক, সুইজারল্যান্ডের প্রত্যেকটা শহরেই রয়েছে একটা করে লেক আর চারিদিকে পাহাড়। এটাই হয়তো সুইজারল্যান্ডের বিশেষত্ব। লুগানোতেও রয়েছে লুগানো লেক। একই সঙ্গে ইটালি আর সুইজারল্যান্ড এই দুটো দেশের মিশ্রিত কালচার। বিশেষ করে রেলপথের আশেপাশের বাড়িঘরগুলোকে খেয়াল করলে এই ব্যাপারটা আরও স্পষ্ট হয়ে যায়। এটাই লুগানো তো? সময় বিকাল 4:41। আমাদের ট্রেন এসে পৌঁছালো তার যাত্রাপথের আরও একটা স্টেশন, যার নাম হচ্ছে লুগানো। এবং লুগানোতে পৌঁছে কিন্তু এই ট্রেন তার যাত্রা শেষ করবে এবং আমাদের ট্রেন থেকে নামতে হবে। আর এখান থেকে কিন্তু ইটালির যে মিলান সেটা যাওয়ার ট্রেন পাওয়া যায়। দরজাটা দেখুন, সিস্টেমটা, এই দরজা লাগিয়ে দেবে, বাই বাই, এটা উঠে গেল। কয়েকটা স্টেশন পর্যন্ত সুইজারল্যান্ড, তারপরে আবার নতুন দেশ শুরু হয়ে যাবে ইতালি। লুগানো স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি, আমাকে দেখুন, আমাকে পেছনে দেখবেন না। লুগানো স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমাদের নিতে হবে হচ্ছে 2 নম্বর বাস। আমাদের প্রথমে প্ল্যান ছিল যে লুগানো থেকে আমরা যাব হচ্ছে ইটালির মিলানো দেখতে, ট্রেনে করে যাওয়া যাবে। কিন্তু এখান থেকে বিকাল 5টার ট্রেন ধরলে সেই ট্রেন মিলানোতে গিয়ে পৌঁছাবে হচ্ছে বিকাল 6:20, অনেকটাই জার্নি। এবার ওখান থেকে ঘুরে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। দেখলাম থাক, আজকে আর জার্নি করে লাভ নেই, এরপরে যখন ইটালি ঘুরতে যাবো তখন ইটালি শুধু ঘুরবো, তখন আর সুইজারল্যান্ড আসবো না। আর সুইস পাস অর্ধেক রাস্তা পর্যন্ত কাজ করে তারপরে আবার নতুন করে টিকিট করতে হবে। টিকিটের ব্যাপার কথাটাও বড় কথা নয়, কিন্তু কথা হচ্ছে সময়, আবার সন্ধ্যা হয়ে যাবে, আজকে একটু গিয়ে আমাদের রেস্টও নিতে হবে। তো আপাতত এখানে ওয়েট করছি বাসের জন্য, এখানে যে এয়ারবিএনবি বুক করেছি। তো এই হচ্ছে সেই স্টেশনের বাইরের বাস স্ট্যান্ড। এখানে দেখুন, এটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার এ। এখানে ওই যে 2 নম্বর লেখা আছে, ওই 2 নম্বর বাসটাই যাবে। প্রথমে কনফিউশন হচ্ছিল, তো একটা বাস দাঁড়িয়েছিল, ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে দাদা আমরা এখানে যাবো তো কী করবো? বললো 2 নম্বর বাস ধরুন, সেই বাসে করে পৌঁছে যাবেন। আর গুগল ম্যাপে কিন্তু এখানে সব দেখিয়ে দেয়। আমরা এইখানে রয়েছি, আমরা যাবো হচ্ছে এই জায়গাটায়, এই লুগানো সান্তা বিরগিত্তা। 5:02 আমাদের বাস আসবে। বাসটা ডিলে হয়েছে 8 মিনিট, 5:02 বাস আসবে। উঠে পড়েছি বাসে, যে বাস ধরে আমরা যাব হচ্ছে সান্টা বিরগিট্টা। ড্রাইভার সাহেবকে একবার কনফার্ম করলাম যে এই বাসটা ওখানে যাবে, বললো হ্যাঁ। আর সেই সাথে সুইস পাস যে আমাদের আছে সেটা কাজ হয়ে যাবে। সুইস পাস থাকলে কোনো বাসে, ট্রামে, কোনো জায়গায় ট্রেনে টিকিট লাগবে না। তো চলো এবার যাই, বেশিক্ষণ সময় লাগবে না, ওখানে নেমে একটু হাঁটতে হবে, তাহলে আমরা পৌঁছে যাবো হচ্ছে ওখানকার এয়ারবিএনবিতে। তারপরে দেখাবো আপনাদেরকে কীরকম কী জায়গা, কীরকম কী খরচাপাতি পড়ছে, সব কিছু শেয়ার করবো। আর এই হচ্ছে লুগানো স্টেশন। আর যদি হাতে সময় থাকতো একটু ঘুরে আসতাম মিলানো, ঠিক আছে, নেক্সট টাইম হবে। তবে এই শহরগুলো না খুব কিন্তু বড় শহর নয়, মানে এমন নয় দূর দূরে সব কিছু, তা নয়, সব কাছাকাছি। আর এইদিকে রয়েছে লেক লুগানো। রাস্তাগুলো এত সুন্দর যে কি বলবো, মানে একটা রাস্তায় নোংরা পড়ে নেই। দেশটাও সুন্দর, মানুষজনও সুন্দর, এরা দেশটাকে সুন্দরও রাখে। এখান থেকে আমাদের যে এয়ারবিএনবি বুক করেছে 300 মিটার, স্টেশনের কাছেও ছিল। এক রাত্রের খরচ হচ্ছে 35,000, 40,000, 25,000, এরকম এক রাত্রের খরচ। একটু দূরে, মোটামুটি বেশিক্ষণ না, বাসে মোটামুটি 7 থেকে 8 মিনিট লাগলো, একটু দূরে, খরচটা তুলনামূলক কম, তাও 10-এর নিচে পাইনি। এখানে চেক ইন টাইম হচ্ছে বেলা 3:30-র পরে, আর এখন এখানকার টাইম হচ্ছে 5:21। ঠিকই আছে। এখানে তো আমরা একটা টাকা পে করেছি, প্লাস আমাদের একটা এখানকার সিটি ট্যাক্স, এখানে আমাদের সিটি ট্যাক্স পে করতে হচ্ছে 11.50 টাকা। এটা হচ্ছে সুইস ফ্র্যাঙ্ক। এই যে আমাকে জিজ্ঞেস করে না কত টাকা খরচ হলো, বলতে পারবো না। প্রত্যেকটা খরচ আমার ভিডিও ডেসক্রিপশনে লেখা থাকবে, এবং শেষ পর্বে আমি টোটালটা বলে দেবো কত খরচ হয়েছে। যেমন এখন আমি বলতে পারবো যে আমার আফ্রিকা ট্রিপে টোটাল খরচ হচ্ছে 3,54,000 সামথিং কিছু। সুইজারল্যান্ড ট্রিপেও লাস্ট এপিসোডে বলে দেবো, যেটা আপনার নভেম্বরে লাস্টে পেয়ে যাবেন, লাস্ট এপিসোড। এই বিল্ডিংয়ে কিন্তু লিফট রয়েছে, তো লিফটে করে উপরে এলাম। ঘর খুলবি যেন বিয়ের পরে প্রথম তুই গৃহপ্রবেশ করছিস বা নতুন ফ্ল্যাটে, খোল। ও রুমটা যেন ভালো হয়। ও বাবা, রুম তো শুরুতেই রুম শেষ হয়ে গেল, আমার লাভ স্টোরির মতো, শুরুতেই রুম শেষ। কী কী দিয়েছে এখানে? 2 কাপ দিয়েছে, চায়ের জিনিসপত্র দিয়েছে।
আর সেই সাথে যেটা আমাদের দরকার ছিল, আরে এখানে মাইক্রোওভেন রয়েছে, স্টোভ কই, ইন্ডাকশান আছে তো, বাসনপত্র কই, এ তো ফ্রিজ দিয়ে বসে আছে, বাসন তো ডাস্টবিন, এটা খোল দেখে, তো রান্না কী করে করবো? বাথরুমে আর বাসন আছে নাকি? এটা বাথরুম। এখানে আলাদা রয়েছে স্নান করার জায়গা, ওই জাপানের মতো ছোট্ট একটা স্নান করার জায়গা। দুদিনে মারা যাবো এখানে আমি, দম বন্ধ হয় এইটুকু জায়গায় থাকতে গেলে। ঠান্ডা একদম নেই, কিন্তু রান্না করবো কিসে ভাই? এখানকার খরচাটা বলি আপনাদের কত টাকা নিয়েছে। এটা আমি এয়ারবিএনবি থেকে বুক করেছিলাম, এইটা আমাদের লেগেছে 11,600 টাকা দুজনের, 11,600। লুজার্নে যেমন ঠান্ডা বহুত ছিল, লুজানাতে ঠান্ডা নেই, যেমন ঘামছি, গরম লাগছে এখানে, কারণ এটা হচ্ছে সমতল জায়গা, এটা পাহাড়ের ওপরে নয়, আমরা পাহাড় থেকে সমতল নেমে এসেছি। সন্ধ্যে 6:27, আমরা একটু বেরোলাম, জলের বোতল কিনতে হবে। এখানে কিছু সুপার মার্কেট রয়েছে কাছেই, ওই হেঁটেই যাওয়া যায়, তো হেঁটেই আমরা যাচ্ছি। এটা হচ্ছে 2.80, 300 টাকা ধরে রাখুন। 3 পিস কলা নিলাম, কলা এখানে কেজি হিসাবে বিক্রি। এই 3টে কলার দাম কত হলো সুমিত তাহলে? 3টে কলার দাম ওই 1.30, মানে ওই 150 টাকা 3টে কলা। এই কটা মালে বিল হলো হচ্ছে 700 টাকা প্রায়। খাবার জলটা তাও এখানে কম দাম, 1.5 লিটার করে সব জল। চল। নিয়ম মতোই সেদিন রাতেও রান্না করেই খেয়েছি, কিছু বাসনপত্র জোগাড় করেই নিয়েছিলাম, আর পরের দিন বাধ্য হয়ে ইতালিও চলে গিয়েছিলাম। কিভাবে ফিরবো সেই গল্প নিয়ে সুইজারল্যান্ডের 3য় পর্বে। আজকের পর্ব ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিন, আর কোনো ইনফরমেশনের জন্য আমাকে ইমেলে যোগাযোগ করবেন।